বনলতা সেন এই কবিতাটি পড়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং সেই বিষয়গুলিকে মাথায় রেখেই আমরা মূলত এই কবিতাটিকে আলোচনা করব। প্রথমে মনে রাখতে হবে জীবনানন্দ দাশ তার যে কাব্য সম্ভার, সেই কাব্য সম্ভারের মধ্যে অর্থাৎ 1899 থেকে 1956 সালের মধ্যে তিনি তার যে জীবিত অবস্থা, সেই তার সমগ্র জীবনের মধ্যে তিনি যে কাব্য লিখেছিলেন তার মধ্যে সর্বাধিক পরিচিত এবং আলোচিত যে কবিতা সেটি হলো বনলতা সেন। বনলতা সেন শুধু কবিতা নয়, বনলতা সেন একটি কাব্যগ্রন্থেরও নাম। সেই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1942 সালে। মূলত 1332 থেকে 1346 বঙ্গাব্দ, অর্থাৎ যদি খ্রিস্টাব্দ হিসাবে দেখি তাহলে বলতে পারি 1925 থেকে 1939 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 14 বছর ধরে লেখা হয়েছিল বনলতা সেনের কবিতাগুলি। এই কাব্যের আত্মপ্রকাশ ঘটে 1942 সালের। দ্বিতীয় মহাযুদ্ধ যখন চলছে মধ্য গগনে, সেই সময় তখন কাগজ খুব দুর্মূল্য, কাগজ পাওয়া যায় না এরকম একটা মুহূর্ত, এবং মানুষ যখন তার জীবন কাটানোটাই একটা অসম্ভব ব্যাপার, সেই মুহূর্তে দাঁড়িয়ে কবিতা কিনবে, কবিতার বই কিনবেন এবং পড়বেন, এটা ভাবাটাই বিলাসিতা। এরকম একটা মুহূর্তে বুদ্ধদেব বসু তার কবিতা ভবন থেকে 1 পয়সার একটি বলে একটি কবিতা সিরিজ বের করলেন। পাতলা ছোট্ট ছোট্ট কবিতার বই, কাব্যগ্রন্থ, যার অন্যতম একটি কবিতা কাব্যগ্রন্থ ছিল এই 1942-এ প্রকাশিত বনলতা সেন। সাধারণত বনলতা সেন কাব্যটি পড়তে গেলে বা বনলতা সেনের কবিতাটি পড়তে গেলে আমরা একটা মোটা দাগে ধরে নিই এটি একটি প্রেমের কবিতা। কিন্তু বনলতা সেন কবিতাটি কেবল একটি প্রেমের কবিতা নয়, বরং এই কবিতাটিকে বলা যেতে পারে সময়ের অন্যতম ফসল। অর্থাৎ একটি যুগ, একটি সময়, সেই সময় এবং যুগ আর তার ভাবনারও প্রতিফলন ঘটেছে এই কবিতার মধ্যে। কিভাবে? একটু অন্যভাবে দেখার চেষ্টা করছি এই কবিতাটিকে। প্রেমের কবিতা হিসেবে তো সকলেই দেখে, আমরা একটু সময় নিরপেক্ষ হয়ে সময়ের প্রেক্ষিত থেকে এই কবিতাটিকে দেখার চেষ্টা করব। এর আগে বলি, অনেক সমালোচকই জীবনানন্দের বনলতা সেনকে অনেকভাবে দেখেছেন। কেউ তো বনলতা সেনের ব্যক্তি পরিচয় পর্যন্ত নির্মাণ করতে চেয়েছেন। কেউ কেউ বলেছেন যে কলকাতায় তারই পরিচিত নাটোর নামক বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের যে জায়গা, সেই বাংলাদেশের নাটোরের মেয়ে জয়শ্রী সেন, তার নাটোরের মেয়ে যার বিবাহ হয়েছিল বরিশালে, পরে তিনি আসেন কলকাতায়, সেখানেই স্থায়ী হয়ে যান, তার সঙ্গে আড্ডা দিতেন, এবং এই সমস্ত সম্পর্ক থেকে বনলতা সেনকে আবিষ্কারের চেষ্টাও কেউ কেউ করেন। কেউ কেউ বনলতাকে বিস্তৃতি, আত্মবিস্তৃতি হিসাবে ওই মানে নাটোরের প্রেক্ষাপট দিয়ে নির্মাণ করতে চান। বিভিন্ন জন বিভিন্ন, যে কোনো কবির তাকে পড়ার জন্য যে কেউ যে কোনো পদ্ধতি নিতে পারে, নিঃসন্দেহে প্রত্যেকটির পেছনেই যুক্তি দেওয়ার চেষ্টা সকলেই করেছেন। আমরাও আমাদের যে আলোচনা সেখানে যুক্তি দিয়েই প্রতিষ্ঠা করার চেষ্টা করব। মনে রাখতে হবে কবির যে কল্পনা, সেটি কিন্তু আমাদের এই চর্মচক্ষুতে সবসময় ধরা পড়ে না। আমরা কালের দাবিকে কখনো অস্বীকারও করতে পারি না। সময়ের একটা দাবি তো থাকে। মানুষের কোনো আচরণ, কোনো প্রয়োজন, কোনো ভাবনা কখনোই সময় নিরপেক্ষ হতে পারে না, বিশেষ করে আধুনিক সময়। বাংলা সাহিত্যে জীবনানন্দ আবির্ভাবই ঘটেছিল এমন একটা সময় যখন পৃথিবীর অভিজ্ঞতা মোটেও সুন্দর ছিল না, তিক্ত। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধের সমকালীন সময়টা দেখছেন তিনি। এবং আমরা নিশ্চয়ই খেয়াল করব যে আমি বলেছি 1925 থেকে 1939 পর্যন্ত এই 14 বছর ধরে তিনি কাব্য লিখেছিলেন। 14 বছরের সময়ের অনেক রকম উত্থান পতন ঘটে গেছে। হতে পারে বিশ্বযুদ্ধ, মানে
1939 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হলো এবং তার কিছু পরে 42-এ যখন কাব্য প্রকাশ পাচ্ছে, তার ঠিক সেই সময় থেকেই মন্বন্তর শুরু হয়ে যাচ্ছে বাংলায়। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই জীবনানন্দের এই কবিতাগুলি মন্বন্তরের কবিতা, কারণ জীবনানন্দ এই কবিতাগুলি মন্বন্তরের অনেক আগে লিখছেন। কিন্তু কবি তিনি সময়ের প্রত্যেকটি অভিঘাতকে চোখের সামনে যিনি দেখছেন, স্বাভাবিকভাবেই তার মন মনন এবং তার অনুভূতিতে সেই ভাবনাগুলো সক্রিয় হবেই, সক্রিয় হয়েও ছিল। সেই কারণেই আমরা দেখতে পাই এই যে জরাজীর্ণ মলিন পৃথিবী, তার প্রভাব জীবনানন্দের কবিতায় আছে। তিনি দেখছেন সংশয় এবং হতাশায় তখন পৃথিবী ক্লান্ত, পৃথিবী একটা কোনো আশ্রয় খুঁজছে। যুদ্ধের ভয়ে সমস্ত পৃথিবী মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ আর্থিকভাবে নাজেহাল। দুর্ভিক্ষ আসার আগেই এক মননের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। মনের মধ্যে কোথাও শান্তির পরিধিটাই খুঁজে পাচ্ছেন না কবি। সেই সময় স্বাভাবিকভাবেই তিনি তো শান্তি খুঁজবেন। সেই শান্তিকে আমরা প্রেম হিসেবে প্রতিষ্ঠা দিয়েছি বটে, কিন্তু জীবনানন্দের এই শান্তি খোঁজা একটা কালজয়ী সৃষ্টির প্রমাণ রেখে যায় আমাদের সামনে। নাটোরের বনলতা সেন, নাটোর একটা দেশকাল সীমাবদ্ধতা, কিন্তু জীবনানন্দের বনলতা সেন কবিতার রন্ধে রন্ধে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করার, ভূগোলের বিস্তৃতি আর ইতিহাসের বোধকে সঙ্গে নিয়ে এক নতুনকে নির্মাণ করার ইচ্ছে আমাদের সামনে ধরা দেয়। এটা বললে কোনো অত্যুক্তি হয় না যে তিনি যুগের দাবিকে স্বীকার করে নিয়ে এই ক্লেদ পঙ্কিল অবস্থার মধ্যে শান্তি খুঁজছেন, আর তাই দ্বারস্থ হচ্ছেন ইতিহাসে। কবিতার লাইন ধরে ধরে, অর্থাৎ পঙ্ক্তি ধরে ধরে আমরা এর ব্যাখ্যা করতে পারি। কবিতাটি প্রথম পড়ি, নিশ্চয়ই সকলের পড়া, তাও আরেকবার পড়ি। হাজার বছর ধরে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তিন স্তবকে বিন্যস্ত এই অপূর্ব কবিতাটিকে আমরা প্রতিটি পংক্তি ধরে ধরে আলোচনা করতে পারি, বা প্রতিটি ভাবনার নিরিখ থেকে আলোচনা করতে পারি। প্রথমেই আমরা ইম্পর্টেন্ট পংক্তিগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং তার মধ্যে অন্য পংক্তি আসবে। প্রথমেই কবি কি বললেন? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। ঐতিহ্য উত্তরাধিকারের চেতনা ছিল জীবনানন্দ দাশের এই কবিতার গুরুত্বপূর্ণ বিষয়। তাই তিনি
হাজার বছরের ইতিহাস, হাজার বছর কিন্তু কেবল একটি সংখ্যা নয়, হাজার বছর একটা বিস্তার, একটা বিস্তৃতি, একটা বিরাট ব্যাপ্তি, ব্যপ্ত মুহূর্তকে ধরতে চাওয়া, ইতিহাসের পথকে ধরতে চাওয়া এবং সেখান থেকে জীবনের সন্ধান করতে চাওয়া। ভাষার সূক্ষ্ম গাঁথুনি এঁটে প্রাচীন ইতিহাসের দ্বারে কড়া নেড়েছেন জীবনানন্দ এবং তুলে ধরেছেন এই পৃথিবীর বা ভারতবর্ষের অবস্থানকে, বলতে পারি বাংলার অবস্থানকেও। তিনি কোথায় পৌঁছচ্ছেন? বিম্বিসার অশোকের ধূসর জগতে। খুব গুরুত্বপূর্ণ, বিম্বিসার এবং অশোকের ধূসর সাম্রাজ্য কেন টানলেন তিনি, কেন আনলেন বিদর্ভ নগরের অন্ধকারকে? আসলে কবি যেন সাম্রাজ্যবাদী শক্তির অপশাসনে পৃষ্ঠ এই বাংলা এবং ভারতবর্ষকেই তুলে ধরতে চেয়েছেন এবং তার থেকে মুক্তির একটা চেষ্টা তিনি বা দিশা তিনি খুঁজতে চাইছেন। আমরা জানি মগধের রাজা বিম্বিসার 16 বছর বয়সে রক্তপাতের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই রক্তপাতের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা বিম্বিসার যখন 29 বছর বয়সে এলেন বুদ্ধের শান্তির বাণীর সম্মুখে, বুদ্ধের সেই বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, জীব জগতের প্রতি মৈত্রী প্রদর্শন করা বাণীর কাছে, তখন পার্থিব চিন্তা এবং চেতনাকে বিসর্জন দিয়ে তিনি কি বেছে নিলেন না, জনকল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করলেন। আবার কলিঙ্গের যুদ্ধে যখন লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেল, তখন সেই মানুষের প্রাণ মানে চলে যাওয়া দেখে মানব সম্পদের এই হেন ধ্বংসাত্মক চেহারা দেখে অশোক কি করলেন না, বৌদ্ধ ধর্মের অনুরাগী হলেন এবং চণ্ডাশোক থেকে রূপান্তরিত হলেন ধর্মাশোকে। কি অদ্ভুত না? এবং তারপর যে অশোক সাম্রাজ্যবাদী ছিলেন, তিনি প্রজাদের দুঃখ দূর করার জন্য নিজেকে নিয়োজিত করলেন। আবার আমরা জানি মগধকে কেন্দ্র করেই ভারতীয় উপমহাদেশের যে অখণ্ড রাষ্ট্র ব্যবস্থা তার প্রথম উদ্ভব ঘটেছিল। দুঃখের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে বিম্বিসার তার রাজ্যের শ্রীবৃদ্ধি করেছিলেন। মূলত এই বাংলায় বুদ্ধের আগমনে, বা বাংলা বলবো না, গোটা ভারতবর্ষে বুদ্ধের আগমনে সাহিত্য, শিল্প, দর্শন, তার মধ্যে যে প্রচলিত ধারণাগুলি ছিল, সেই সমস্ত ধারণার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং আমরা দেখতে পাই যে শুধু পরিবর্তন নয়, ধূসর রাজ্যটাই আলোকিত হয়ে উঠছে, গোটা ধূসর ভারতবর্ষ আলোকিত হয়ে উঠছে। সেরকমই জীবনানন্দ দাশ সমকালীন যে যুদ্ধাহত মানুষের কষ্ট জর্জরিত চেহারা, অর্থনৈতিকভাবে ভেঙে পড়া চেহারা, সেই সমস্ত চেহারাটা দেখতে পাচ্ছেন তিনি পৃথিবীর মধ্যে, শুধু বাংলা আর ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়েই একই অবস্থা। যুদ্ধে যুদ্ধে ক্লান্ত হয়ে উঠছে মানুষ, মানবতা। সেই রকমই একটা মুহূর্তে ওই ক্লান্তিকে লাঘব করার জন্য তিনি সন্ধান করছেন ইতিহাসের এক পরাক্রমশালী নেতার, যিনি কেবল বীরত্ব বা হাতে যুদ্ধাস্ত্র তুলে নেবেন না, বরং যিনি জনতার জন্য হবেন নিবেদিত প্রাণ। তিনি হাজার হাজার বছরের ইতিহাসের মধ্যে থেকে সেই রূপকে খুঁজতে চাইছেন। বিম্বিসার অশোকের ধূসর রাজ্যে এসেছিল শান্তির বার্তা। বিদর্ভ নগরের কালো অন্ধকার দূর হয়ে যায় সেই শান্তির মধ্যে দিয়ে। জীবনানন্দ দাশও তেমনি বাংলার প্রেক্ষাপটে এবং ভারতবর্ষ তথা পৃথিবীর প্রেক্ষাপটে সেই পথ পরিক্রমা খুঁজতে করেছেন এবং তার মধ্যে থেকে খুঁজে আনতে চেয়েছেন সেই আশ্রয়কে। ইতিহাসের এক মহান অংশটি তার প্রকাশ ভঙ্গি ছিল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে নাটোরের বনলতা সেন কোথায়?
নিশ্চয়ই, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, এর ব্যাখ্যাটা এর মধ্যে লুকিয়ে আছে। জীবনের সমুদ্র বলতে কবি মানব সমাজ কি বোঝাচ্ছেন? যে মানব সমাজ অনিশ্চয়তার চাদরে ঢাকা, সেখানে কোনো আশা নেই, কোনো আলোক নেই। যুদ্ধের দামামা মানব সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। ক্ষমতার দ্বন্দ্বে মানুষের জীবন ফেনিল হয়ে উঠেছে। সমস্ত দিক থেকে পুঁজিবাদী শক্তি এবং তার আগ্রাসী নীতি সাধারণ মানুষকে বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছে। এই রকম একটা সময়ের কি ফলশ্রুতি ঘটতে পারে তা তো আমরা নিশ্চয়ই জানি। 1942-এই সেটা ঘটেছিল, একটি দুর্ভিক্ষ, যা মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষ ছিল, যার পিছনে সাম্রাজ্যবাদী এবং লোভী মানুষের আগ্রাসী নীতিটাই ছিল প্রধান। এবার আমরা যদি দেখি, জীবনানন্দই তো লিখেছিলেন, হাইড্রেন খুলে ফেলে কুষ্ঠরোগী ছেটে নিচ্ছে জল। তিনি বাস্তববাদী, তাই তিনি লক্ষ্য করেছেন যে ক্লান্ত প্রাণ, চারিদিকে জীবনের সমুদ্র সফেন হয়ে আছে। সেই রকম সময়ই তিনি খুঁজছেন আশ্রয়। কোথায় সেই আশ্রয়? কবিমন এখানেই প্রেম এসে ধরা দেয়। একেবারে প্রেম নেই তা নয়। যখন সময় চারিদিক থেকে আবদ্ধ করে দেয় আমাদের, যখন সময়ের অভিঘাতে আমরা ক্লান্ত হয়ে উঠি, যখন চারিদিকে এই করোনার পরিবেশে যদি আমরা দেখাই, তাহলে চারিদিকের যে মহামারীর ভয়ঙ্কর ভয়াল চেহারা দেখে আমরা ক্লান্ত হয়ে উঠি। এই ক্লান্ত প্রান্ত আশ্রয় খুঁজতে চায়। কবির এই কবিতাটি একই সঙ্গে ইতিহাস চেতনার মধ্যে মিশে থাকলো, আবার ব্যক্তি চেতনাকে উপেক্ষা করলেন না কবি। তাই তো তার প্রাণ আশ্রয় খোঁজে প্রেমের কাছে। প্রেম কি হয়ে ওঠে? তাহলে জীবনানন্দের এই কবিতাটি, বনলতা সেন কবিতাটি সময়ের পরিপ্রেক্ষিতে নির্মিত একটি প্রেম চেতনা। তাই এই যে জীবনের যাবতীয় অতিক্রম, ক্লান্তি, শ্রান্তি, এই সমস্ত কিছুর মধ্যে থেকেও জীবনানন্দ আবিষ্কার করতে চেয়েছেন প্রাণের আশ্রয়কে, প্রাণের আরামকে। তাই তো তিনি খুঁজতে চান একটু শান্তি। যে শান্তি তিনি পাচ্ছেন কোথায়? না, যে শান্তি তিনি পাচ্ছেন বনলতা সেনের কাছে। বনলতা সেন কি কোনো রক্ত মাংসের মানবী? আমার তা মনে হয় না। বনলতা সেন আমাদের আকাঙ্ক্ষার নাম, বনলতা সেন আমাদের আশ্রয়ের নাম, বনলতা সেন আমাদের প্রত্যেকের হৃদয়ে জারিত সেই অংশটির নাম, যে অংশে আমরা প্রত্যেকে আশ্রয় পেতে চাই। তাই তো কবি লিখছেন, চারিদিকে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দুদণ্ডের শান্তি, বিরাট আকাঙ্ক্ষা নয়, দুদণ্ডের শান্তির আকাঙ্ক্ষা। যে শান্তি, দেখ, সুখ নয়, ঐশ্বর্য নয়, বিলাস নয়, বৈভব নয়, কেবল শান্তি। মানুষের জীবন শান্তির জন্য প্রত্যাশা করে থাকে, সুখের জন্য নয়। সুখ ক্ষণস্থায়ী, শান্তি দীর্ঘস্থায়ী। দুদণ্ড শান্তিও একটা বিরাট ব্যাপ্ত মুহূর্ত তৈরি করতে পারে। এরপর কবি এই বনলতার ব্যাখ্যা দিচ্ছেন, আবার ইতিহাসের কালে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি। ইতিহাস এবং সমকালকে মিশিয়ে আবার নির্মিত হবে বনলতা সেনের চেহারা। কেমন প্রেমিকায়? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। জসীমউদ্দিন একটা অসাধারণ কবিতা লিখেছিলেন, তোমার কালো কেশের মতন রাতের আঁধার এলোছে। জীবনানন্দের বনলতা সেনের মধ্যেও আমরা এই রকমই মেঘ কালো বর্ণনা লক্ষ্য করি। ঐতিহ্য উত্তরাধিকার সচেতন কবি ঐতিহ্যকে আশ্রয় করেই এই সৌন্দর্যকে রূপায়িত করেছেন। মূলত কবি এই রকম বর্ণনার মাধ্যমে শিল্পসম্মতভাবে বনলতা সেনের পরিচয়ে এবং যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছেন। প্রাচীন ভারতীয় রাজ্য মালবের একটি নগর ছিল বিদিশা। কবি কি লিখলেন? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশা
প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে অন্ধকার গুহা, যার অন্ধকার কুঠুরির গভীর মনোযোগী অনুসন্ধানকারীকেও দিকভ্রষ্ট করে দেয়। বনলতা সেনের চুলের মধ্যে বিদিশার সেই অন্ধকারই যেন ছড়িয়ে রয়েছে, যা মানে কি বলবো, সৌন্দর্যের একটা অদ্ভুত অপরূপ সৌন্দর্যের উজ্জ্বল বর্ণনা দিয়ে তাকে বাস্তব, জীবন্ত এবং সবাক করে পরিস্ফুট করতে চেয়েছেন কবি। কবি বনলতা সেনকে নির্মাণ করতে গিয়ে অপূর্ব সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এবং তিনি বনলতা সেনের মুখকে বললেন সাবস্ত্রী। কেন না, সাবস্ত্রীর ভাস্কর্য অলৌকিক দৃশ্যকে যেন ধারণ করে আছে, তবে তা সৌন্দর্যের পসরা সাজানো পরিপাটি হচ্ছে। প্রতিটি ভাস্কর্য যেন শিল্পীর মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলা। সহজ স্বাভাবিক গড়নের এবং সৌন্দর্যের প্রকাশ ঘটেছিল এই শ্রাবন্তীর মূর্তিগুলোর মধ্যে। তার অঙ্গবিন্যাস, তার পরিস্ফুট পরিপূর্ণ প্রকাশ, বাস্তবের ভিত্তির উপর নির্মাণ করে এক বাস্তবসম্মত রস সৃষ্টি অপূর্ব সুন্দর শ্রেষ্ঠত্বের কাছে আমাদের পৌঁছে দিয়েছিল। সেই ইতিহাস দিয়ে নির্মাণ করলেন জীবনানন্দ তার বনলতাকে। শ্রাবন্তীর এই কারুকার্য বনলতার সৌন্দর্যকেই যেন শ্রাবন্তী দিয়ে যেন বনলতা জীবনানন্দের সৌন্দর্যকে প্রকাশ করলেন। কবি আবার বলছেন, এই স্তবকটির পরে আমরা যদি দেখি, এই স্তবকটির মধ্যেই কবি একটা জায়গায় লিখছেন, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক, কি বলতে চাইলেন? দিশেহারা নাবিকের চোখে দারুচিনি দ্বীপের ভেতর সবুজ ঘাসের দেশ দেখা মানে কি? জীবনের সন্ধান। যখন মানুষ তার সমস্ত জীবনের লক্ষ্যকে হারিয়ে ফেলে, যখন সামনে পেছন জুড়ে ঘিরে থাকে কেবল অন্ধকার কুয়াশা, যখন মানুষ তার চারিদিকে কেবল ধ্বংসাত্মক পরিণতিকে প্রত্যক্ষ করে, যখন মানুষের কাছে বেঁচে থাকাটাই একটা বিলাসিতা হয়ে ওঠে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ তো দিক নির্ণয় করতে পারে না। ধরা যাক একজন ডুবন্ত মানুষ, তার কাছে খড়কুটো থাকলে সে আঁকড়ে ধরবে। সেই রকমই যখন চারিদিক জুড়ে কোনো সম্ভাবনার ইচ্ছেগুলোই মরে গেছে, সেরকম সময় যদি আমাদের সামনে সামান্য একটু আলো উদ্ভাসিত হয়ে ওঠে, অন্ধকার অমাবস্যার নিকষ অন্ধকার একটা প্রদীপের একটা জোনাকির আলোও তো অনেক আলো প্রদান করতে পারে। আশাবাদ। জীবনানন্দের এই কবিতাটি হতাশার মুহূর্তে দাঁড়িয়ে এক আশাবাদের পাঠ শেখায় আমাদের। দিশেহারা নাবিকের চোখে দারুচিনি দ্বীপের ভেতরে দেখা সবুজ ঘাসের দেশ তাই জীবনের সন্ধান দেয়। তেমনি অন্ধকারের এই জগতে কবি আশার আলোর সন্ধান পাচ্ছেন। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর হতাশা, গ্লানি, ক্লেদ, পঙ্কিলতা, মানুষের জীবনে আসন্ন অনাগত এক অন্ধকার, সব কিছুকে ছড়িয়ে রেখে, সব কিছুকে অতিক্রম করে সেই আশাবাদ যেন ধরা দিচ্ছে। তাই তো তিনি এই যুদ্ধ বিধ্বস্ত ক্লান্ত পৃথিবীতে স্বাধীন চেতা একজন মানুষকে প্রত্যাশা করেছেন, স্বাধীন চেতা এক সম্ভাবনাকে প্রত্যাশা করেছেন। আমরা দেখছি যে তিনি লিখছেন, এই স্তবকটির মধ্যে যদি আমরা এসে পৌঁছই তাহলে দেখব তিনি লিখছেন যে তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। অর্থাৎ যে আকাঙ্ক্ষিত সময়কে খুঁজতে চাইছেন কবি ইতিহাসের অধ্যয়নের মধ্যে দিয়ে, ইতিহাসের সেই সম্ভাবনাটি কিন্তু অপেক্ষা করে আছে এই মুহূর্তের জন্য। অর্থাৎ কেউ কারো জন্য থেমে নেই। মানুষের জীবন হাজার বছর ধরে পথ হাঁটছে। কবি ইতিহাস সচেতন বটে, কিন্তু ইতিহাসে থমকে যান না, তিনি ভবিষ্যৎকেও নির্মাণ করতে চান। তাই জীবনানন্দের বনলতা সেন কোথাও গিয়ে দাঁড়িয়ে যায় না, সে এগিয়ে যেতে চায়।
বনলতা সেনের মধ্যে দিয়ে কবি নির্মাণ করতে চান আগামীর সম্ভাবনাকেও। তাই আমরা দেখছি যে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই যে আগেই বললাম দুদণ্ড শান্তি দিয়েছিল, এবার এই বনলতার স্বরূপ নির্মাণ করতে এসে জীবনানন্দ বুঝিয়ে দিলেন বনলতা আদতে কি। তিনি লিখলেন, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। কে বলছে? বনলতা সেন বলছেন। অর্থাৎ যা উদ্দেশ্যে এতদিনের হেঁটে চলা, সেও কি তাহলে এই হেঁটে চলা মুহূর্ত বা সময়ের এই হেঁটে চলার অপেক্ষায় রয়েছে? অদ্ভুত একটা সমীকরণ তৈরি করছেন জীবনানন্দ, এবং এই সমীকরণে দুই দিকে দুজন দাঁড়িয়ে আছে, একদিকে লক্ষ্য আর একদিকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। এটা হচ্ছে চড়ুই বেতির মতন, অনেকটা এগোতে হবে। এই এগিয়ে যাওয়ায় হাজারো ঝঞ্ঝা আসবে, ক্লান্তি আসবে, বিষণ্ণতা আসবে, মৃত্যু চেতনা আসবে, কিন্তু তারপরেও ওই অনাকাঙ্ক্ষিত লক্ষ্যটি দাঁড়িয়ে থাকবে এই যাত্রার দিকে তাকিয়ে। অর্থাৎ ধরা যাক কালিদাসের মেঘদূতের কথা, সেই মেঘদূতে আমরা উত্তর মেঘকে দেখেছি। একটা মেঘ সে নীলগিরি পর্বত থেকে যাত্রা করেছিল, যক্ষের মেঘ তার স্ত্রীর জন্য, উজ্জয়িনীর প্রাসাদ শিখরে তার স্ত্রী ছিলেন যক্ষপ্রিয়া। সেই যে মেঘের যাত্রাপথ, এবং সেই যাত্রাপথ একটা লক্ষ্যের দিকে যাচ্ছে, সেখানে একজন যেন এরই উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত না? কালিদাসের সেই কাব্যের মধ্যেও তো আমরা দেখছি মেঘ সমস্ত বার্তাটি নিয়ে যাচ্ছে ভার বহন করে করে, আর অন্যদিকে উজ্জয়িনীর প্রাসাদ শিখরে বিরোহিনী যক্ষপ্রিয়া যেন অপেক্ষা করে আছে এই বার্তাটি এসে পৌঁছবার জন্য। এটাই তো প্রেমের জায়গা। ইতিহাসের চেতনা, ইতিহাসের মুহূর্ত যাপন এই প্রেমকে শাশ্বত করে তুলতে চায়। জীবনানন্দের এই বনলতা সেনের প্রেম কোনো নরনারীর প্রেম নয়, কোনো ব্যক্তি মানুষের রক্ত মাংসের প্রেম নয়, এটা চেতনার প্রেম, আশ্রয়ের প্রেম। তাই তো তিনি বলছেন, বনলতা সেনকে ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় স্তবকের এই দ্বিতীয় স্তবকের শেষ দুই পংক্তিতে তিনি লিখছেন, কেমন করে বনলতা সেন এই এতদিন কোথায় ছিলেন প্রশ্নটা করছেন। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কবিতা এক অন্য তাৎপর্যে গিয়ে পৌঁছে গেল। অন্য তাৎপর্যে কেন পৌঁছে গেল না, পাখির নীরের মতো চোখ তুলে। পাখির নীর কি? আশ্রয় দেয়। সেই আশ্রয়, পাখি সারা দিন নানাবিধ জায়গায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়, দিনান্তে সে কিন্তু বাসায় ফেরে। জীবনানন্দ লিখবেন, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। আবার বলবেন শেষ স্তবকে গিয়ে, সত্যিই তাই। ইতিহাস সচেতন জীবনানন্দ তার ভাবনাকে নির্মাণ করতে গিয়ে দেখছেন আদতে তো মানুষ এই নীরটারই সন্ধান করে। পাখির নীরের মতো চোখ তুলছে নাটোরের বনলতা সেন। এটাই হলো বেঁচে থাকার একমাত্র আলোকবর্তিকা, যার জন্য আমরা বাঁচতে চাই। পরের পংক্তি, পরের স্তবক, কবি লিখছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো। আমরা যদি জীবনানন্দের কবিতা পড়ি তাহলে দেখব, মানে এই কবিতাটি কেবল নয়, তার একাধিক কবিতা দেখব, সেখানে শীত ঋতু হিসাবে যে শীতকে আমরা দেখি, সেই শীত তার কবিতায় বারবার নানাবিধ ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হয়। এবার কবি শীতের রুক্ষতার বিপরীতে সকালের ঘাসের স্নিগ্ধতার প্রতীক শিশিরের উপমা দিয়ে এই মানে ব্যাখ্যা করতে চেয়েছেন, এবং সেখানে দেখাচ্ছেন যে কিভাবে নির্মাণ করছেন। খেয়াল করলে দেখব, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। শিশির পথের কি কোনো শব্দ আছে? না। সন্ধ্যা কি হঠাৎ নেমে আসে? না, রাত নেমে আসে হঠাৎ, সন্ধ্যা নামে ধীরে ধীরে। আমরা যদি খোলা প্রান্তরে বসে ফাঁকা আকাশের দিকে তাকাই,
গোধূলির আকাশের দিকে কখন যে সূর্যাস্তের পরে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে আমরা বুঝতেও পারবো না। কবি একেই ব্যাখ্যা করছেন শিশিরের শব্দের মতন সন্ধ্যা নেমে আসা। শিশিরের যেমন কোনো শব্দ নেই, সন্ধ্যা নেমে আসারও কোনো শব্দ নেই। আমাদের দিন যাপনেও এরকমই একটা সময় পারের কাছে গিয়ে পৌঁছে যায়। আমাদের জীবন একটা সময় চলতে চলতে দেখতে পাই যে সন্ধ্যা নেমে এসেছে জীবনে। আমরা দেখতে পাই আমাদের জীবনে এক অনাকাঙ্ক্ষিত, যেটা আকাঙ্ক্ষা হয়তো করিনি, ভেবেছি এক, আর এসে দাঁড়িয়েছে আর এক সময়। কিন্তু সেই সন্ধ্যাটা, অর্থাৎ আমাদের যাবতীয় এই জীবনের প্রত্যাশা একদিন একটা দ্বার প্রান্তে তো আসবেই। লক্ষ্যের পথে, একটা অনির্দিষ্ট পথে হেঁটে যেতে যেতে একদিন তো অন্ধকার নামবেই। সেদিন কি হয়? এই সমস্ত সৌন্দর্য, আপাত সৌন্দর্য ম্লান হয়ে যায় সন্ধ্যা নামলে। কিন্তু সেই সন্ধ্যার যে নেমে আসা, তার সঙ্গেও কি ইতিহাসের মিল পাচ্ছি না? জীবনানন্দ প্রত্যাশা করছে, মানে প্রত্যক্ষ করছেন ইতিহাসের চোখ দিয়ে, যে এতদিন পর্যন্ত ভারতবর্ষের যে জীবনযাত্রা, ভারতবর্ষের জীবনের যে ঐশ্বর্য, ভারতবর্ষের জীবনের যে মানে সুন্দর দিনগুলো, তার মধ্যেও কোথাও যেন সন্ধ্যা নেমে এসেছে। এই সন্ধ্যা নেমেছে সাম্রাজ্যবাদী শাসকের আগ্রাসী নীতির কারণে। তাদের সর্বগ্রাসী নীতি ভারতবর্ষকে গ্রাস করে নিতে উদ্যত হয়েছে। তাই একদিন জীবনানন্দ যে ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল দিনালোক লক্ষ্য করেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে কোথাও যেন তিনি দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে আসা। অর্থাৎ সময় বা মানুষের সভ্যতা, ভারতীয় সভ্যতার ইতিহাসে নেমে এসেছে একটা অন্ধকার। আর তারই উত্তর এই মানে আমি যে কথাটি বলছি এখন, তার সপক্ষে যুক্তিটি দিচ্ছেন জীবনানন্দ ঠিক তার পরের লাইনে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। কেন বললেন জীবনানন্দ এই কথা? আসলে আমরা জানি প্রকৃতি জীবনানন্দের কবিতায় বারবার নিজেকে প্রকাশিত করে, আত্মপ্রকাশ করে নিজের মতো করে। প্রকৃতি হয়ে ওঠে চরিত্র। জীবনানন্দের শব্দের খেলায় জীবনের বর্ণনা দিতে গিয়ে প্রকৃতি দ্বীপের মতো জেগে ওঠে। তার কবিতায় চিল বারবার এসেছে। আমরা যদি খেয়াল করি তাহলে লক্ষ্য করব চিল শব্দটি কবি যেন সচেতনভাবে ব্যবহার করেন। আবার তিনি চিলের বেশে ফিরে আসার সংকল্প ব্যবহার করেছেন। চিল একটি উচ্চ মানে কি বলবো, একটা শিকারী প্রাণী যে আমাদের এই ধরা ছোঁয়ার বাইরে থাকে। কেন? ঊর্ধ্বাকাশে বিচরণ করে চিল। এটা আরো সুন্দর প্রকাশিত হয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলঘরে চিলের কান্নায়। ঊর্ধ্বাকাশে বিচরণকারী চিল, সে বাকি মানুষ, বাকি পক্ষীকুলকে তুচ্ছ হিসাবে দেখে, কারণ সে ঊর্ধ্বাকাশে বিচরণ করে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। চিলকে যদি আমরা প্রত্যক্ষ করি তাহলে দেখব চিলের যে বসে থাকা, সেটা অনেকটা ঔদ্ধত্যের প্রকাশ রয়েছে। চিলকে যদি বসতে দেখি দেখব চিল দুটো ডানাকে অনেকটা মুড়ে নিয়ে বসে থাকে। শাসক তো দেখেছি, ঐতিহাসিক শাসকদের ছবি আমরা দেখেছি, তারা রাজবেশ পরিধানকারী কোনো শাসককে যদি দেখি তাহলে দেখব তার জামার পিছন দিকে একটা উত্তরীয় ঝুলে থাকতো, অনেকটা চিল, এবং সে যখন বসতো ওই উত্তরীয়টাকে হাতের মধ্যে পাকিয়ে নিয়ে বসছে। এটা রাজকীয় একটা ঐশ্বর্য বা দম্ভ, রাজার একটা আলাদা মানে ব্যক্তিত্ব প্রকাশিত হয়। চিলেও সেই রকম। চিল যখন বসে সিম্পল মানে সাধারণ পাখির মতো বসে না, সে দুটো ডানাকে এরকম মুড়ে নিয়ে বসে, একটা রাজকীয় মেজাজ। কবি কোথাও যেন সেই চিলের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসকদের, যারা স্বভাবটাই হলো এই বিশিষ্ট মাংসাশী প্রাণীটার মতন ছিঁড়ে খাওয়া, সেই প্রাণীটার কথা বলতে চেয়েছেন। এবং ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আমরা জানি যে সেই সময় বাক স্বাধীনতা বলে কিছু ছিল না।
ব্রিটিশদের কাছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1925 থেকে 39 যে সময় বসে কবি লিখছেন এই কবিতাগুলো, সেই সময় যদি প্রত্যক্ষ করি তাহলে দেখব ব্রিটিশদের কাছে ভারতবর্ষের শাসক তারা, অথচ মানুষের খাবার নয়, যুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ বেশি জরুরি হয়ে পড়েছিল। প্রতীকের ব্যবহার করলেন তাই জীবনানন্দ, এবং সেই প্রতীকটাকে এখানে দেখাচ্ছেন। সারাদিনের ক্লান্তি মুছে ফেলেও চিল যেন একটা আত্মদম্ভের প্রতীক হয়ে দেখা দেয়। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। কেন বলছেন কবি এই কথা? আসলে সকল প্রকার সৌন্দর্য বিলীন হয়ে যায় যখন, তখনও কিন্তু কোথাও একটা সম্ভাবনা থেকে যায়। পাণ্ডুলিপি কি? যেটা খসড়া, যার মধ্যে একটা, এই আমরা তো এত বইপত্র পড়ছি, ধরা যাক এই বনলতা সেন, সেটাও তো একটা কোনো খাতায় লেখা হয়েছিল, ওটা হলো পাণ্ডুলিপি। সব রং যখন নিভে যায়, যখন বাহ্যিক চাকচিক্য থাকে না, তখনও কিন্তু এই পাণ্ডুলিপির মধ্যে থাকে অনন্ত সম্ভাবনা। অর্থাৎ পাণ্ডুলিপি আর কিছুই নয়, সম্ভাবনা। যখন পৃথিবীর সব রং নিভে যায়, তখনও পাণ্ডুলিপি কিন্তু আয়োজন করে। কিসের আয়োজন? তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। অন্ধকারের মধ্যে, ওই যে আগেই বললাম, জোনাকির আলো আমাদেরকে আশাবাদের ঝলকানিতে পৌঁছে দিতে পারে, আমাদের মধ্যেই আশাবাদ জাগ্রত হয়ে উঠতে পারে। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। কেন কবি এই কথা বলছেন আমাদের মনে রাখতে হবে। তার আগে বলি, ওই আলোচনাটি অলরেডি করলাম যে পাণ্ডুলিপি হলো সম্ভাবনা। এবার যদি পাখির কথায় আসি, তাহলে দেখব মৃত্যুর মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে, শেষ হয় জীবনের সব দেনা পাওনা। সব নদী একটা সময় বিলীন হয়ে যাবে। আমরা জানি, ইতিহাসে পুরাণ কাহিনী পড়লে সরস্বতী বলে একটি নদীর কথা পড়েছিলাম, আজকে সেই নদীর কোনো হদিশই মেলে না। সেই রকমই আমরা যদি খেয়াল করি তাহলে দেখব সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। অর্থাৎ মানুষের জীবন একদিন ফুরিয়ে যাবে, কারণ জীবন তো বহমান স্রোতের মতো, একদিন সে অন্যত্র চলে যাবে, থেমে থাকবে না কিছুই। সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। নদী কোথায় যায়? নদী সে বইতে বইতে সমুদ্রে গিয়ে মেশে, তার সমস্ত কিছুটা নিঃস্ব করে দেয় সমুদ্রের জন্য, একদিন সে মজে যায়। সেরকমই আমাদের জীবনের যে আপাত লেনদেন সব শেষ হয়ে যাবে, এই সমস্ত জীবন জুড়ে থাকবে শুধু অন্ধকার। কিন্তু এই অন্ধকার কি শেষ কথা? যদি অন্ধকারকে মেনে নিতেন জীবনানন্দ, তাহলে আমরা বলতাম জীবনানন্দের বনলতা সেন একটি হতাশাবাদী কবিতা, নিরাশাবাদী কবিতা, অন্ধকারের কবিতা। কিন্তু বনলতা সেন কবিতায় জীবনানন্দ কোনোভাবেই হতাশা অন্ধকারের কথা বলেননি। সময়ের অন্ধকারে দাঁড়িয়ে, সময়ের এই ধ্বংসাত্মক চেহারাটাকে দেখেও তিনি নির্মাণ করতে চেয়েছেন আরেকটি রূপ, সম্ভাবনার রূপ। তাই তো থাকে শুধু অন্ধকার, অর্থাৎ শুধু শব্দটার মধ্যে দিয়ে তিনি অন্ধকারকে স্বীকৃতি দিলেন। তিনি দেখেছিলেন সন্ধ্যার নেমে আসা, তিনি দেখেছিলেন ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলা চিলের ঔদ্ধত্যকে, তিনি দেখেছেন পৃথিবীর সব রং মুছে যাওয়াকে। কিন্তু তিনি জানেন পাণ্ডুলিপি আয়োজন করবে, জোনাকির ঝিকিমিকি আলো সম্ভাবনার ইঙ্গিত দেবে, এবং সব পাখির ফিরে আসা, সব নদীর জীবনের লেনদেন শেষ হয়ে যাওয়ার মধ্যেও যে অন্ধকার নেমে আসবে, অর্থাৎ সামগ্রিক জীবনে এই বস্তুবাদী পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী ভূমিকা এবং যুগ যুগ ধরে চলতে থাকা শাসকের রক্তচক্ষু আমাদের যতই নুব্জ করে দিক না কেন, শেষ হয়ে সব যায় না।
কোথাও একটা ধিকি ধিকি করে আগুন জ্বলে, শুধু সেই আগুনটাকে উস্কে দিতে হয়, সেই সম্ভাবনারই নাম বনলতা সেন। তাই কবি লিখলেন মুখোমুখি বসিবার বনলতা সেন। কেন মুখোমুখি বসিবার? মুখোমুখি বসিবার কারণ হচ্ছে এখানে যেন মুখোমুখি শব্দের অর্থ কি, যেখানে আমার কথোপকথন চলবে, যেখানে আমি ভাবের আদান প্রদান করতে পারবো, যেখানে সমস্যা সমাধান খোঁজার ইচ্ছেটা ব্যক্ত হবে। বনলতা সেন সেই কবির নিজের সত্তার আরেক সত্তা। আমি যদি এইভাবে ব্যাখ্যা করি তাহলেও হয়। আমাদের প্রত্যেকের ভেতর এরকম একটি বনলতা সেন আছে। সেই বনলতা সেনকে আবিষ্কার করতে চাইছি আমরা। যদি আবিষ্কার করতে পারি তাহলে তার মুখোমুখি বসে আমরা নির্মাণ করতে পারবো অন্যতর একটা জগৎকে। মনে হতেই পারে তাহলে কি বনলতা সেন কবির বিবেক? হতেই পারে, এভাবে দেখা যেতেই পারে কবিতাটিকে। বনলতা সেন আর কিছুই নয়, অল্টার ইগো। আমাদের প্রত্যেকের মধ্যে এরকম একটা অল্টার ইগো আছে। আমরা তার সামনাসামনি দাঁড়িয়ে নিজেদের বিচার করতে পারি, আবার সেই সত্তাটার কাছেই আশ্রয় পেতে পারি, নিজের কাছে নিজের আশ্রয়। এটা কিন্তু আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের মন যখন কোনো এক ব্যক্তি বা কোনো এক ভাবনার কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন মনে রাখতে হবে সেই ব্যক্তি বা সেই বস্তুর কাছে আশ্রয় প্রার্থনা আদতে আমার ভেতরের ওই অন্য আরেক আমিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা। আমি যখন কোনো ব্যক্তি, বস্তু, ঈশ্বর, ধর্ম, বিশ্বাস যা কিছুকে আঁকড়ে ধরি, তখন আমার ভেতরের ওই আমিটাকেই সান্ত্বনা প্রদান করতে চাই। তাই জীবনানন্দের বনলতা সেনের কাছে শান্তি চাওয়া, আশ্রয় চাওয়া, আদতে কবির যেন নিজের কাছে ফিরে আসা। সব পাখি ঘরে ফেরে, এর অর্থও যেন এখান থেকে প্রকাশ পেতে পারে। আমাদের প্রত্যেকের মনের এই উড়ে চলা মন মানসিকতাটা একটা সময় নিজের মনের কাছে পৌঁছয়। সমস্ত প্রকাশিত চেহারাটা একটা সময় পান্ডুলিপির কাছে পৌঁছয়। অর্থাৎ আমাদের আতুর ঘরেই, মনের আতুর ঘরে আমরা পেতে পারি আশ্রয়। জীবনানন্দের বনলতা সেন তাই হয়ে ওঠে সময়ের প্রেক্ষিতে নির্মিত, ইতিহাসের চেতনা দ্বারা জারিত একটি ধন্যাত্মক বা একটি পজিটিভ কবিতা, যার মধ্যে কুঁদে কুঁদে ভরা আছে আশাবাদের চেহারা। বেশ,